ভাবুন তো, বন্ধুদের সঙ্গে একটা সাধারণ পিকনিক কি করে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো অভিজ্ঞতায় পাল্টে যেতে পারে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা হাড়হিম করা ভূতের গল্প শুনব, যেখানে বন্ধুদের একটা আনন্দের পুনর্মিলন এক ভয়াবহ রাতের সাক্ষী হয়ে থাকে। চলুন শুরু করা যাক। গল্পটার শুরুতেই কিন্তু একটা অশুভ ইঙ্গিত ছিল, এক স্থানীয় টোটো চালকের এই অদ্ভুত সতর্কবাণী। কে জানে, হয়তো তিনি কিছু জানতেন। এই একটা কথাই যেন বলে দিচ্ছিল যে সামনে ভালো কিছু অপেক্ষা করছে না। পুরো যাত্রার জন্য ভয়ের সুরটা যেন এখানেই বাঁধা হয়ে গিয়েছিল। আসলে শুরুটা কিন্তু ছিল একেবারে নিখুঁত। কলেজের পুরনো বন্ধুরা বহুদিন পর একসাথে ঘুরতে যাচ্ছে, চারিদিকে শুধুই হাসি ঠাট্টা আর পুরনো দিনের স্মৃতি নিয়ে আলোচনা। কিন্তু ওরা তখনও জানত না যে এই হাসি খুশিটাই একটা ভয়ঙ্কর রাতের পূর্বাভাস ছিল। গল্পের পটভূমিটা খুবই সাধারণ, তাই না? কথক, অর্ক আর তন্নি, ৩ বন্ধু, প্রায় ৩ বছর পর দেখা। প্ল্যান হলো করালডাঙ্গার একটা ফরেস্ট বাংলোতে গিয়ে পিকনিক করবে, আড্ডা দেবে। কিন্তু একটা ছোট্ট সমস্যা দেখা দিল। ওদের চতুর্থ বন্ধু নন্দিতা তখনও এসে পৌঁছায়নি, ওর আসতে দেরি হচ্ছে। ঠিক তখনই নন্দিতার একটা মেসেজ এলো। সে জানালো যে তার আসতে একটু দেরি হবে, তাই বাকিদের বাংলোর দিকে এগিয়ে যেতে বলল। বন্ধুরা তো সরল মনে রাজি হয়ে গেল। ওরা তখনও ঘুণাক্ষরেও টের পায়নি যে এই ছোট্ট সিদ্ধান্তটাই ওদেরকে কোনো ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু বাংলোতে পা রাখার সঙ্গে সঙ্গেই কি জানি কেন পুরো পরিবেশটাই কেমন যেন পাল্টে গেল। চারপাশের আনন্দ, হুইচই সবকিছু যেন ওই নির্জন জঙ্গল বাংলোর ভারী থমথমে পরিবেশটা এক মুহূর্তে শুষে নিল। আর সেখানেই তাদের সাথে দেখা হলো মানুপিসির, বাংলোর কেয়ারটেকার, এক অদ্ভুত চেহারার শীর্ণকায় বয়স্ক মহিলা, যার চাহনি আর আচরণে এমন কিছু ছিল যা প্রথম দেখাতেই বুকের ভেতরটা কেমন ছ্যাত করে তোলে। আর তার কথাগুলো আরও অদ্ভুত। মানুপিসি বিড়বিড় করে যেভাবে তাদের স্বাগত জানালো, তোমাদের তো ৪ জনের আসার কথা ছিল। শুনে মনে হচ্ছিল তিনি যেন এমন কিছু জানেন যা বন্ধুদের কল্পনারও অনেক বাইরে। এরপর মানুপিসি ওদের জন্য কিছু ঘরে তৈরি মিষ্টি নিয়ে এলেন, নারকেলের নাড়ু আর খাঁটি গুড়ের পিঠে। কিন্তু সেই মিষ্টি মুখে দিতেই সবাই একেবারে চমকে উঠল, কারণ এর স্বাদ হুবহু তাদের বন্ধু নন্দিতার হাতে তৈরির মতো। এই অদ্ভুত মিল আর কথকের মনের ভেতরের অস্বস্তিটা মিলেমিশে একটা অশুভ ইঙ্গিত দিচ্ছিল। গল্পের মোড়টা কিন্তু ঘুরল ঠিক এর পরেই। কথক দলের থেকে একটু আলাদা হয়ে বাংলোর ভেতরে গেল, আর সেখানে সে এমন কিছুর মুখোমুখি হল যা তার পায়ের তলার মাটি কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সামান্য একটা মাফলার আনার জন্য কথক যখন একা ওপরে গেল, চারপাশের নিস্তব্ধতাটা যেন আরও চেপে বসল। আর সেখানেই দেওয়ালে টাঙানো একটা পুরনো ছবির দিকে তার চোখ আটকে গেল। একটা সাধারণ ছবি, যা মুহূর্তের মধ্যে সবকিছু বদলে দিতে চলেছিল। ছবিটা দেখার সাথে সাথেই কথকের মনে প্রশ্নটা এলো, ছবিতে যে মহিলা, তার চোখে মুখে এমন তীব্র আতঙ্ক আর ভয় কেন? কেউ নেই। এই প্রশ্নটাই যেন কথককে এক গভীর বিভ্রান্তি আর ভয়ের মধ্যে টেনে নিয়ে গেল। আর তারপরই আসল সত্যিটা সামনে এলো, এক কথায় শকিং। ছবির ওই আতঙ্কিত মুখটা আর কারো নয়, হুবহু তাদেরই সেই নিখোঁজ বন্ধু নন্দিতার। এই অসম্ভব মিলি বুঝিয়ে দিল তারা কোনো সাধারণ জায়গায় আসেনি, তারা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হয়েছে। কিন্তু যখন মানুপিসিকে ছবিটার ব্যাপারে জিজ্ঞেস করা হলো, তার উত্তরটা ছিল আরও অদ্ভুত আর অবিশ্বাস্য। সে দাবি করল ওটা নাকি তার যৌবনকালের ছবি। এটা কিভাবে সম্ভব? তাহলে কি নন্দিতার সাথে তার কোনো যোগসূত্র আছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর, আরও ভয়ঙ্কর কোনো রহস্য? এতক্ষণ যা ছিল শুধু মনের সন্দেহ আর একটা চাপা অস্বস্তি, সেটাই এবার ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। আমরা গল্পের সেই চূড়ান্ত মুহূর্তে পৌঁছে গেছি, যেখানে এক অশরীরী আত্মা নিজেকে প্রকাশ করবে। ঠিক মাঝরাতে, যখন চারদিক নিশুতি, তখন হঠাৎ করে বাংলোর দরজায় এক উন্মত্ত ধাক্কার শব্দ। মনে হচ্ছিল কেউ যেন পাগলের মতো দরজা ভাঙার চেষ্টা করছে। সেই শব্দে বন্ধুদের হৃদস্পন্দন প্রায় থেমেই গিয়েছিল।
আর বাইরে থেকে ভেসে আসছে নন্দিতার গলা। সে চিৎকার করে বলছে, দরজা খোল। বন্ধুরা তো প্রথমে ভাবল, যাক, নন্দিতা তাহলে এসে গেছে। কিন্তু এই স্বস্তিটা এক মুহূর্তের জন্যও ছিল না, কারণ দরজার ওপারে যা অপেক্ষা করছিল তা তাদের সবথেকে ভয়ঙ্কর দুঃস্বপ্নকেও হার মানাবে। এরপর নন্দিতার অতৃপ্ত আত্মাই সবটা খুলে বলল, কিভাবে সে অফিসের এক ষড়যন্ত্রের শিকার হয়েছিল। তার বস রক্তিম সামন্ত কোম্পানির গোপন তথ্য ফাঁস করছিল, আর নন্দিতা সেটা জেনে ফেলেছিল। তাই কোম্পানির পিকনিকের নাম করে তাকে এই বাংলোতে ডেকে আনা হয়। মানবপিসি তাকে বিষ মেশানো সফট ড্রিঙ্ক দেয়, আর সামন্ত তাকে খুন করে, চিরদিনের জন্য চুপ করিয়ে দেওয়ার জন্য। আর যেই না এই ভৌতিক দৃশ্য শেষ হল, সঙ্গে সঙ্গে বাংলোর সব আলো দপ করে নেভে গেল। চারিদিকে শুধু নিকষ কালো অন্ধকার আর একটা পচা, তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। ভয়টা এখন আর শুধু দেখার নয়, বরং তা প্রতিটা নিঃশ্বাসে মিশে যেতে শুরু করল। আর সেই অন্ধকারে সিঁড়ির ওপরে যা দেখা গেল, সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। সিঁড়িতে দাঁড়িয়েছিল মানবপিসির শরীর, কিন্তু তার ওপর ঝুলছে নন্দিতার অর্ধেক পচে যাওয়া মুখ। হত্যাকারী আর শিকারের এই নারকীয় রূপ এক দুঃস্বপ্নের জন্ম দিল, যা ভোলার নয়। এই ভয়ঙ্কর ঘটনার পর আত্মাটা জানালো ও কেন ফিরে এসেছে। এবার গল্পটি তার শেষের দিকে এগোচ্ছে, যেখানে আমরা জানব নন্দিতার আত্মার আসল উদ্দেশ্য কী ছিল। আসলে নন্দিতার আত্মা প্রতিশোধ নিতে আসেনি, ও এসেছিল সুবিচারের জন্য, সত্যিটা সবার সামনে তুলে ধরতে। আর তার বন্ধুরাই ছিল তার শেষ ভরসা। সে চেয়েছিল বন্ধুরা যেন রক্তিম সামন্তের আসল রূপটা সবার সামনে নিয়ে আসে। এই গল্পটা তাই শুধু ভয়ের নয়, এটা বিচারের জন্য এক মরিয়া আত্মার আর্তনাদেরও বটে। আর শেষে সে তার বন্ধুদের কাছে একটা শেষ অনুরোধ করে গেল, তার মায়ের জন্য একটা বার্তা। এই কথাগুলো ভয়কে ছাপিয়ে এক গভীর বিষণ্ণতা আর হারানোর যন্ত্রণায় মনকে ভারাক্রান্ত করে তোলে। নন্দিতার বন্ধুদের চেষ্টায় সত্যিটা ঠিকই সামনে এলো। আইনি পথে বিচার হল। রক্তিম সামন্তের অপরাধ প্রমাণ হওয়ায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। দোষী শাস্তি পেল, আইন তার কাজ করল। কিন্তু গল্পটা শেষে একটা খুব বড় প্রশ্ন রেখে যায়, আইন কি সত্যি সব ক্ষতিপূরণ করতে পারে? নন্দিতার মা কি তার মেয়েকে আর কোনোদিন ফিরে পাবে? বিচার হয়তো হয়েছে, কিন্তু এই গল্পটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে কিছু শূন্যস্থান কোনো দিনই পূরণ হয় না।